আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগের লেকচারে আমরা প্রোক্যারিওটিক্সের পুরোটা শেষ করছি, আর হচ্ছে যে টু টাইপস অফ সেল, যেটা প্ল্যান্ট এন্ড অ্যানিমাল সেল, এই দুটোর পার্থক্য দেখছি। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আপনার সেল মেমব্রেন, সাইটোপ্লাজম আর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার আগে এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে। এইটা হচ্ছে যে আপনার সেলের মানে যে স্ট্রাকচারটা কিভাবে অ্যাসেম্বল হয়, অর্থাৎ কে সব থেকে বাইরে থাকে, তার আন্ডারে কে থাকে, তার ভিতরে কে থাকে, এইগুলা হচ্ছে এখানেই করা হয়েছে। সো এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, এটা হচ্ছে যে আপনার জানার জন্য দেওয়া আছে। ওকে, এখন আসেন একটা, এই লেখা আগে দেখার দরকার নেই, আসেন আগে বুঝেন। সরি, ধরেন এই যে বাইরের এই পার্টটা, এটা আমরা জানি এটা হচ্ছে যে আপনার সেল ওয়াল। যদি আমি প্ল্যান্ট সেলের কথা চিন্তা করি, তার ইন্টারনাল একটা পার্ট আছে অবশ্যই, এইটাকে আমরা বলবো হচ্ছে প্রোটোপ্লাস্ট। এন্ড এর আন্ডারে যেটা আছে সেটা হচ্ছে সেল মেমব্রেন। ঠিক আছে, এইটাই এখানে বলছে যে এই যে সেল ওয়াল রিমুভ করলে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার প্রোটোপ্লাস্ট। ওকে, আর এই প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজম, এই জিনিসটার দুইটা পার্ট হয়, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর আপনার হচ্ছে, সরি, নিউক্লিয়াস। হ্যাঁ, আচ্ছা, এখন আসুন সেল মেমব্রেন কি। আমি আগে বলছিলাম যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময় আগে আমরা ডেফিনেশন দেখবো, এরপরে হচ্ছে যে বাকি দেখবো। আর আপনি যখন কোনো একটা বিষয় পড়বেন সেল অর্গানেলসের ক্ষেত্রে, সবার আগে যে জিনিসগুলো যেভাবে পড়বেন সেটা হচ্ছে ফার্স্ট এটা ডেফিনিশন যদি থাকে। এখন আপনার তো মাইটোকন্ড্রিয়ার কোনো ডেফিনিশন নেই, ডেফিনিশন পড়বেন। এরপরে হচ্ছে আপনি এটার ফাংশন পড়বেন, আর হচ্ছে স্ট্রাকচার পড়বেন, আর চিত্র যেটা, যেটাকে হচ্ছে ফিগার, এইটা ড্র করার চেষ্টা করবেন, মানে হাতে আনবেন। ঠিক আছে, এই কয়টা জিনিস মেনটেন করবেন, যেটাই পারেন না কেন, বায়োলজির ক্ষেত্রে বলতেছি। ওকে, এখন সেল মেমব্রেন কি? সেল মেমব্রেনের একটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে আপনার প্লাজমা মেমব্রেন। তো এটা হচ্ছে একটা সেমি পারমিবল লিপিড বাইলেয়ার দ্বারা গঠিত একটা পর্দা, যেটা হচ্ছে যে সেলকে বাইরের ইনভায়রনমেন্ট অর্থাৎ এক্সটেরিয়র ইনভায়রনমেন্ট থেকে হচ্ছে আমার সেপারেট করতেছে। ঠিক আছে, এখন সেমি পারমেবল মানে কি? সেমি পারমেবল মানে হচ্ছে যে কিছু এন্ট্রি নিবে, কিছু এন্ট্রি করবে না, এটাই হচ্ছে সেমি পারমেবল। আচ্ছা, এখন সেল মেমব্রেনের ফাংশনটা দেখি। ফাংশন হচ্ছে কি, একটা নর্মাল বিষয় চিন্তা করেন যে কোনো একটা দেশ বা আপনি যদি কোনো একটা কিংডমের কথা চিন্তা করেন, অবশ্যই সেটা একটা বাইরের বাউন্ডারি আছে, তাই না? বাউন্ডারি থাকে, এই বাউন্ডারির বাইরে কি একটা ফোর্ট টাইপ থাকে, বা দুর্গ যেটাকে বলা হয়, ফোর্ট থাকে। তো এইখান দিয়ে হচ্ছে মানুষ বা হচ্ছে যে আপনার সিটিজেন বলেন বা বাইরের কোনো ফরেন বলেন, সে হচ্ছে এন্ট্রি নিত ছোটবেলায়। বা এখনো যারা হচ্ছে অ্যানিম দেখেন বা যাই হোক, আপনারা এটা হয়তো বা জানেন বা জানারই কথা, যাই হোক। ওকে, তো এই যে এই সেল মেমব্রেনও ঠিক সেম কাজটাই করে, অর্থাৎ আউটওয়ার্ড আর ইনওয়ার্ড এনভায়রনমেন্ট মুভমেন্ট, মানে মলিকিউলার মুভমেন্ট গুলোকে ও হচ্ছে যে মেনটেন করে, অর্থাৎ কে বাইরে যাবে, কে ভিতরে আসবে, এই জিনিসগুলোকে মনিটর করে হচ্ছে ও। ফ্যাগোসাইটোসিস, পিকোসাইটোসিস কি জিনিস পরে দেখা যাবে। পিকোসাইটোসিস সাধারণত লাগেও না, এটা নিয়ে আলোচনা করা না করা কি জিনিস। আচ্ছা, the movement of substance into and out of cell is mainly divided into two major types। ঠিক আছে, এখন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে যখন ইন্টার কান্ট্রি চলাফেরা করা হয়, ধরেন আপনি এখান থেকে বিদেশে যাবেন, ঠিক আছে, দুই ধরনের পাস হয়, একটা ভিআইপি আর একটা হচ্ছে নর্মাল, ধরলাম আমি, আরো হয় হয়তো বা আমি জানি না ঠিক। তো এখন ভিআইপির ক্ষেত্রে কি হয়, আপনার এনার্জি বেশি খরচ হবে। ঠিক আছে, অর্থাৎ ভিআইপি কেউ যদি, ধরেন আমাদের দেশ থেকে যদি ইউনুস
ডক্টর ইউনূস যদি কোথাও যায় সেক্ষেত্রে তার একটা আলাদা রকমের চিন্তা ভাবনা, আর যদি আমি যাই সেক্ষেত্রে আলাদা ধরনের একটা প্রিপারেশন থাকে। যদিও আমি গেলে কোনো প্রিপারেশন থাকবে না, বা আমি গেলে কোনো প্রিপারেশন থাকে না। সো এইটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে দুইটা মেজর পার্টে পার্ট করা হয়। একটা হচ্ছে আপনার অ্যাক্টিভ, যেটা হচ্ছে আপনার ভিআইপি পাস, আর একটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, অ্যাক্টিভ পাসটার ক্ষেত্রে আমরা আসতেছি, আগে প্যাসিভ পার্টটা দেখি। প্যাসিভ পার্টের ক্ষেত্রে এনার্জি রিকোয়ার হয় না। ঠিক আছে, এনার্জি বলতে এখানে এটিপি বলে। এটিপি হচ্ছে আপনার এনার্জি কয়েন, এটা হয়তো বা ছোটবেলায় অনেকেই পড়ছেন। শক্তি মুদ্রা বলা হয়। আচ্ছা, এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অ্যালং এ মুভমেন্ট হয়। ঠিক আছে, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাবে। ঠিক আছে, এখন এই প্যাসিভ ট্রান্সপোর্টটা না তিন ভাবে হয়। একটা হচ্ছে ডিফিউশন হয় বা ব্যাপন, আর একটা হচ্ছে এটা হচ্ছে আপনার অভিস্রবণ। সেখানে দেখা যাবে না। আচ্ছা দাঁড়ান, এটা আমি অন্যভাবে লিখে দিচ্ছি। এটা হচ্ছে অভিস্রবণ, আর এইটা হচ্ছে ব্যাপন। আচ্ছা, এর মাঝখানে যে জিনিসটা আছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন, যেটা ঠিক আছে, আমি বানানের ছোটবেলা থেকেই দুর্বল, যাই হোক। এই জিনিসটাকে মানে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ব্যাপনই, বাট ব্যাপনের একটা স্পেশাল টাইপ অফ ব্যাপন। সেটা হচ্ছে যে প্রোটিন হেল্প করে। এই ব্যাপনটা প্রোটিনের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ কোষে যদি কোনো বাইরে থেকে মলিকিউল প্রোটিন দ্বারা এন্ট্রি নেয়, সেক্ষেত্রে আমরা সেই জিনিসটাকে বলবো হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ওকে, তো এরপরে হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটা বললাম যে ভিআইপি পাস। এই ক্ষেত্রে এনার্জি রিকোয়ার হবে। ওকে, মুভমেন্ট অফ এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ আগেরটাই আমরা দেখছি কি হাই থেকে কিসে যাচ্ছে, লোয়ে যাচ্ছে, অ্যালং সাইড অফ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। বাট এই ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে উল্টাটা হবে, হাই থেকে লোতে নিয়ে যে লো থেকে হাইয়ে যাবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে লো থেকে হাইতে যায়, এটা মাথায় রাখবেন। অর্থাৎ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ভিআইপি পাসে যদি কেউ ভিজিট করে, সেক্ষেত্রে তার জন্য সিকিউরিটি দরকার হয়। সিকিউরিটিকে আমি বোঝানোর সাথে ধরে নিচ্ছি এটা একটা লো। ঠিক আছে, সো লোটা থেকে হাইয়ের কাছে যাবে। ঠিক আছে, লো যাবে হাইয়ের কাছে, হাইকে রিসিভ করতে। এইটুকুই আপাতত এভাবে মাথায় রাখেন। এই ক্ষেত্রে যে জিনিসটা হয় হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম পাম্প, যেটা সরি ক্যালসিয়াম, এটা পটাশিয়াম পাম্প, যেটা সেটা হয় হচ্ছে যে আপনার অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, এটা হচ্ছে মূল রুম দিয়ে। আর এই ক্ষেত্রে হচ্ছে যে ডিফিউশন হবে হচ্ছে আপনার কার্বন ডাই অক্সাইড অক্সিজেন, ফ্যাসিলিটেড ডিফিউশন হবে হচ্ছে আপনার গ্লুকোজ, আর হচ্ছে যে অসমোসিস হবে হচ্ছে ওয়াটার মুভমেন্ট। এই অসমোসিসটা না আমরা এর আগে আলোচনা করে আসছি একটু, সেটা হচ্ছে যে আপনার কোথায় গেল, ও আচ্ছা, অসমোসিসের বিষয়টাই হচ্ছে আপনার সেমি পারমিয়েবলের সাথে রিলেটেড। ঠিক আছে, কিভাবে রিলেটেড সামনে গেলে বুঝতে পারবেন। গেল, এরপর হচ্ছে স্ট্রাকচার অফ মেমব্রেন, লিপিড বাইলেয়ার সামনেই আমি আঁকায় দিচ্ছি। এরপরে হচ্ছে যে তিন ধরনের লিপিড থাকবে। একটা হচ্ছে মেমব্রেন ফসফোলিপিডস, মেমব্রেন গ্লাইকোলিপিড, আর হচ্ছে কোলেস্টেরলস। আচ্ছা, এইগুলোর নাম কিভাবে মনে রাখবেন, মেমব্রেনে থাকে, সেল মেমব্রেনের সাথে রিলেটেড, তাই এটার নাম হচ্ছে মেমব্রেন। ফসফো অর্থাৎ ফসফেটের সাথে যুক্ত হয়, তাই এই জিনিসটাকে বলা হয়েছে হচ্ছে ফসফোলিপিড। আর গ্লুকোজের সাথে যুক্ত হয় বলে এটাকে বলা হয়েছে গ্লাইকোলিপিড। আচ্ছা, এখানে এল হবে, সরি আই হবে। আর প্রোটিন হয় হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, আর একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। কোনটা কি জিনিস সামনে আসতেছি।
এখন হচ্ছে আপনার সেই ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার যদি আঁকতে বলে, আমি যেভাবে আঁকতেছি ঠিক সেভাবেই আঁকবেন। ঠিক আছে, এইখানে হচ্ছে এরকম দিবেন, এরকম দিবেন। আমার আঁকা এখানে খারাপ হচ্ছে, আপনার একটু একটু কাছাকাছি দিন। লাইক হচ্ছে আপনার এইরকম। ঠিক আছে, আরে এইরকম। আর এটা সেম হচ্ছে আপনার নিচে থাকবে এইরকম। এগুলো একটু কাছাকাছি হবে। আচ্ছা, এখন সমস্যাটা কোন জায়গায় হবে সেটা হচ্ছে যে আপনারা ভুল করবেন যে জায়গাটা, সেটা হচ্ছে উপরে লিখতে হবে এক্সট্রা সেলুলার। এটা মাস্ট। এটা যদি আপনি না লিখেন আপনার চিত্রে কোনো মার্কস দিবে না। পার্সিয়াল হয়তো বা পাইতে পারেন, আই ডোন্ট নো, আপনাদের ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করে অনেক সময়। বাট আমাদের সময় আমরা এটা দিয়েই রাখছি। মানে আমাদেরকে বলে দিছিল যে এটা দিয়ে আইকো তোমরা যদি আসে। এই হচ্ছে আপনার ফসফোলিপিড বাইলার। আচ্ছা, এইখানে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে হাইড্রোফোবিয়া এই জিনিসটার সাথে যারা পরিচিত আছেন তারা হয়তো বা জানেন যে এই জিনিসটা কি। এই জিনিসটার বাংলা হচ্ছে জলের প্রতি আসক্তি। ঠিক আছে, সরি মজা করলাম, এটা হচ্ছে জলের প্রতি আতঙ্ক। ওকে, তো এইখানেও হাইড্রোফিলিক এন্ড হাইড্রোফোবিক আছে। ঠিক আছে, এখন একটা বিষয় মাথায় রাখেন, কোষের ইন্টারনাল অংশ যেটা, ধরেন এটা হচ্ছে কোষ। ঠিক আছে, তো এটা যদি কোষের ইন্টারনাল অংশ হয় সেক্ষেত্রে কি এটা পুরোটাই পানি দ্বারা আছে। এখন যার এই দুইটার মধ্যে দুইটা পার্ট হয়, এটা একটা পার্ট হয়, এটা একটা পার্ট হয়। এখন যার পানির প্রতি আতঙ্ক সে কি পানির সাথে থাকবে নাকি পানির অপোজিটে থাকবে? অবশ্যই অপোজিটে থাকবে। সো ও হচ্ছে হাইড্রোফোবিক। বানান ভুল। আর এ হচ্ছে, আচ্ছা ফোবিয়া। ঠিক আছে, ফোবিয়া মানে যদি আতঙ্ক হয়। ফিলিক, ফোবিক মানে হচ্ছে আপনার আতঙ্ক, আর ফিলিক হচ্ছে যেটা হচ্ছে অনেকের জীবনে নাই। যাই হোক, আর একটা হচ্ছে হাইড্রোফিলিক। ওকে, এটা দিয়ে না দিই কারণ আবার অনেকে দিয়ে দেবেন। আমি আবারও বলতেছি যে ইন্ট্রাসেলুলার এটা লিখতেই হবে। এটাও লিখতেই হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার ফসফোলিপিড বাইলেয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই জিনিসটাকে ফ্লুইড মোজাইক কেন বলা হয় সেটারই ব্যাখ্যা এখানে দেওয়া আছে। আর এটা আবিষ্কার করছে একজন গায়ক এবং একজন ক্যামেরাম্যান। এইটা মাথায় রাখবেন কেমনে, সিঙ্গার হচ্ছে তো সিঙ্গার, আবার অনেক সময় এটা হচ্ছে সেলাই মেশিনের কোম্পানিও ধরা হয়। এখন ফ্রিজও আছে, মানে অনেক কিছু আছে, বাইকও আছে দেখলাম। সেলাই মেশিন নিকলসনকে মনে রাখবেন নিকন ক্যামেরার সাথে মিল করে। তো এটাই করে, সালের দরকার নাই, যা জানার জন্য দিছি। এখন এই দুইজন বিজ্ঞানী মিলে আপনাদের সব থেকে বড় সমস্যা করে দিছে, যেটা নিয়ে আপনারা সবাই মনে করেন যে কিভাবে আঁকবো, আঁকা কঠিন বা মনে থাকে না, এই ধরনের সমস্যায় ভোগেন, সেই সমস্যাটা সৃষ্টি করে দিয়ে যায়। সেটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ারের একটা, ওরা প্ল্যানিং বলে, যে অ্যাকচুয়ালি কোষের যে ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার বলে চিল্লাইতেছেন, এই ফসফোলিপিড বাইলেয়ারটার অ্যাকচুয়াল গঠনটা হয় হচ্ছে এরকম। অন্য হচ্ছে এই জিনিসটা বলে রাখছে। ঠিক আছে, ওই যে আগের বার দেখাইলাম, হাইড্রোফিলিক থাকে হচ্ছে যে আপনার আউটওয়ার্ডে, আর হাইড্রোফোবিক টেল থাকে হচ্ছে আপনার ইনওয়ার্ডে। ঠিক আছে,
এহে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে যে এই হাইড্রোফোলিক আর হাইড্রোফিলিক এই দুইটা না ইসে হয়, মানে আর কি। আহারে, মানে আমি রেফারেন্স হিসেবে বলছি ভিতরেরটা, অ্যাকচুয়ালি হচ্ছে এটা বাইরেরটা। সরি ফর দ্য মিস্টেক। হাইড্রোফিলিক, এই জিনিসটা আমার সবসময় বলা যায়। আচ্ছা গেল হাইড্রোফোবিক, তাহলে হাইড্রোফোবিক থাকতেছে হচ্ছে আমার ভিতরের দিকে কারণ বাইরে পানি, আর হাইড্রোফিলিক থাকতেছে আমার বাইরের দিকে কারণ বাইরে পানি। হাইড্রোফিলিক হচ্ছে পানিকে ভালোবাসে তাই পানির দিকে থাকবে, ফোবিক হচ্ছে পানিকে ভালোবাসে না তাই পানির অপোজিটে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে ফ্লুইড মোজাইক কেন বলা হয় সেটার এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে, খুব সুন্দর করে দেখেন বুঝেন কিনা। সেটা হচ্ছে প্রোটিন ইমবেড হয় আর হচ্ছে স্ক্যাটার্ড হয়। ঠিক আছে, এই বাইলেয়ারটার জায়গায় জায়গায় হচ্ছে আপনার প্রোটিন থাকে, এই জায়গায় জায়গায় প্রোটিন থাকে। আপনারা মোজাইক মডেল দেখছেন না, এরকম করে অনেক সময় কাঁচ দিয়ে ওই বানানো থাকতো, ছবি বানায়, এইটাই হচ্ছে মোজাইক মডেল। ঠিক আছে, আর এটা এই কারণে হচ্ছে এটাকে মোজাইক অ্যাপিয়ারেন্স দেয় এই বাইলেয়ার গুলা, এই সরি প্রোটিন গুলা। আর মেমব্রেনের টা ফ্লুইড কারণ হচ্ছে লিপিড আর প্রোটিন এর ল্যাটেরালি মুভ করতে পারে এটা দিয়ে। এখন বিষয় হচ্ছে যে ল্যাটেরালি জিনিসটা কি। ল্যাটেরালি জিনিসটা হচ্ছে এই ধরেন একটা পাইপ, আমরা জানি পাইপ, সরি, তো পাইপের এই দিক দিয়ে পানি ঢুকবে, এই দিক দিয়ে বাইর হবে ধরেন। এখন সামহাউ যদি কোনোভাবে এটা যদি এইরকম ভাবে ফ্লো হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে জিনিসটা হয় হচ্ছে ল্যাটেরাল মুভমেন্ট। ঠিক আছে, অর্থাৎ কোষের ক্ষেত্রে এই জিনিসটাই হয় যে কোষের এই লেয়ার দিয়ে এমনি পানি ঢুকে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই জিনিসটা ল্যাটেরাল মুভমেন্ট বলা হয়। ওকে, এই এখানে একটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা ওয়েট, হুম, এখানে হচ্ছে যে আপনার সেই সেল ওয়াল আর হচ্ছে সেল মেমব্রেনের দেওয়া হয়েছে, পার্থক্য দেওয়া আছে। এই জিনিসটা কাইন্ড অফ ইম্পর্টেন্ট। সেল ওয়ালের ক্ষেত্রে যে জিনিসটাতে জানি সেটা হচ্ছে যে আপনার প্ল্যান্টসে, ফাঙ্গিতে আর হচ্ছে ব্যাকটেরিয়ায় আপনি সেল ওয়াল পাবেন। এই ব্যাকটেরিয়ার গঠন কিন্তু আমরা আগের ক্লাসে দেখে আসছি, ঠিক আছে, ওইটা কিন্তু মাথায় রেখেন। আচ্ছা, সেল ওয়াল হয় হচ্ছে রিজিড, এটা হয় হচ্ছে নন লিভিং। ঠিক আছে, আউটার টু সেল মেমব্রেন, অর্থাৎ সেল মেমব্রেনের বাইরের অংশ থাকে, আবারও আমি এখানে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে আপনার প্রোটোপ্লাজম, এটা হচ্ছে সেল ওয়াল, আর তার ইন্টারনাল হচ্ছে সেল মেমব্রেন। ওকে, আচ্ছা, এইটা বানানো হয়েছে হচ্ছে আপনার সেলুলোজ, কাইটিন আর পেপটিডোগ্লাইকান দিয়ে। এই তিনটা বিষয় অবশ্যই মাথায় রাখেন, আর কিছু দেন না দেন এই তিনটা দিলে স্যার খুশি হয়ে যাবে। আচ্ছা, এ হচ্ছে ফ্রিলি পারমেবল, ও অর্থাৎ এ হচ্ছে ওপেন চেক পয়েন্ট, সরি ওপেন চেক পয়েন্ট না, ওপেন পাস। ঠিক আছে, যে কেউ এর ভিতর দিয়ে ফ্রিলি যাইতে আসতে পারে। এ হচ্ছে শেপ দিবে, সাপোর্ট দিবে আর হচ্ছে প্রোটেকশন দিবে। ঠিক আছে, শেপ দিবে, অবশ্যই আপনি দেখবেন যে সেল ওয়াল যদি না থাকে, সেল ওয়াল যদি থাকে তাহলে দেখবেন যে গাছের সেল ওয়াল একটা শেপ থাকে। ঠিক আছে, যেমন আমাদের ক্ষেত্রে যে সেল ওয়ালটা নেই কারণ আমাদেরটা হচ্ছে বগিচুগি মার্কা থাকে, এই কারণে হচ্ছে আমরা, যাই হোক ওই হিসাব পরে। প্রোভাইডস মেকানিক্যাল স্ট্রেংথ, আচ্ছা মেকানিক্যাল স্ট্রেংথ বলতে এখানে বোঝানো হয়েছে যে বাহ্যিক চাপ, বাহ্যিক চাপকে ও হচ্ছে কাউন্টার করতে পারে। ঠিক আছে, সেল মেমব্রেনের ক্ষেত্রে হচ্ছে হচ্ছে লিভিং সেলে পাওয়া যায়, অল লিভিং সেল, সরি, অল লিভিং সেলে পাওয়া যায়। এ হচ্ছে থিন ফ্লেক্সিবল লিভিং পার্টিকেল,
অর্থাৎ হচ্ছে যে চিকন হবে, ফ্লেক্সিবল হবে, এবং হচ্ছে যে এটা হচ্ছে একটা নন লিভিং ছিল, এটা হচ্ছে লিভিং পার্টিকেল। আউটার বাউন্ডারি হচ্ছে আপনার সাইটোপ্লাজম। আর হচ্ছে আপনার ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। এটা হচ্ছে আবারও চলে আসছে সিলেক্টিভলি পারমিটেবল, অর্থাৎ হচ্ছে সিলেক্টিভলি পারমিবল, সরি, সিলেক্টিভলি পারমিবল হচ্ছে আপনার সেই বিষয় যেটা হচ্ছে যে ও পাস, ওপেন পাস নয়, হচ্ছে পাস রেস্ট্রিক্টেড পার্সন, সরি পার্সন না, কি বলে, পার্টিকেল। আচ্ছা, এরপরে হচ্ছে সাবস্টেন্স মুভমেন্ট হচ্ছে ও কন্ট্রোল করে, অর্থাৎ কে এন্ট্রি করবে এন্ট্রি করবে না সেটাও করে, মেনটেন করে। সাথে হচ্ছে যে ইন্টারনাল যে ইয়াগুলো আছে, অর্গানেলস গুলো আছে, সেইগুলোর মুভমেন্টটা হবে কি হবে না সেটাও কন্ট্রোল করে। ঠিক আছে, ইন্টারনাল এনভায়রনমেন্ট মেনটেন করে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ ইন্টারনাল যে সেলের টেম্পারেচার কিরকম থাকবে, তারপরে হচ্ছে আপনার ইন্টারনাল সেল মেমব্রেন কখন কোথায় কি হবে, এটা হচ্ছে যে সেল মেমব্রেন কিছুটা ইম্প্যাক্ট ফেলে। তো এখানে আমি একটা জিনিস বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে যে আপনাদের এই ফ্লুইড মোজাইক মডেলটা আঁকা হয় নাই। সেটা এখান থেকে ডিলিট হবে না। সেটা আমি আবার লিখে দিচ্ছি। সিঙ্গার হচ্ছে আপনার সেলাই মেশিন, আর নিকলসনকে মনে রাখবেন হচ্ছে আপনারা নিকন ক্যামেরার নামে। আচ্ছা, এবার আসেন আপনাদের সেমি পারমেবল ফসফোলিপিড বাইলেয়ার এর গঠন। আচ্ছা, এই জিনিসটা আঁকাটা একটু প্যারা। আবারও বলতেছি, এটা কিন্তু হাইড্রোফিলিক পার্ট, আমি যেটা আঁকতেছি গোল গোল। Okay, এবার হচ্ছে এতে সেই টেইল, অনেকে এটা এভাবে আঁকে। ঠিক আছে, এভাবে আঁকলে জিনিসটা সুন্দর দেখায়। এভাবেও আঁকতে পারেন, সময় না থাকলে এভাবে জাস্ট টান দিয়ে দিবেন। ওভারল্যাপ করা যাবে না। ওকে, এখানেও ঠিক ওইভাবেই হবে, আমি জাস্ট খালি স্ট্রেট লাইন দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু কেউ হলেও স্ট্রেট লাইন দিয়ে না, আবার এটা একটু বেঁকা বেঁকা দিয়ে, স্নেকি টাইপ। নাইস মুভ। আচ্ছা, এর উপরে হচ্ছে এভাবে দিবেন ছোট ছোট, এভাবে এর উপরে একটা এরকম স্লাইম টাইপের দিবেন। আর এর ভিতরেও হচ্ছে এরকম কিছু দিবেন, সেম গোল গোল। ওকে, এখন আসেন কোনটা কি, একেবারে বড় যেটা। আচ্ছা, আপনারা যেটা ইন্টিগ্রেশন করছেন, ঠিক আছে, ইন্টিগ্রেশনের চিহ্ন কিরকম ছিল, এরকম না, এই জিনিসটা সেম এরকম না, সেই এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন।
আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এর আগেই দেখছি যে এখানে প্রোটিন হয় হচ্ছে দুইটা, একটা পেরিফেরাল, একটা হচ্ছে ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল আমরা দেখছি, ঠিক আছে। এখন পেরিফেরাল কোনটা? আচ্ছা, পেরিফেরাল প্রোটিন হচ্ছে আপনার, আচ্ছা পেরিফেরাল প্রোটিনটা আমি আঁকি নাই, এখানে হবে এই জিনিসটা, এইখানে এত বড় করে একটা গোল থাকে, এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এই এই হচ্ছে আপনার পেরিফেরাল প্রোটিন। ওকে, খেয়াল করেন, কোষে, সরি, বাইলেয়ারের এক দিক দিয়ে শুরু হয়ে জাস্ট ও মিডল পয়েন্টে এসে মিলে গেছে, এ হচ্ছে পেরিফেরাল। আর যেটা দুই দিকেই বিদ্যমান সে হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। আচ্ছা, এখন আগে বলছিলাম যে আপনাদের ফ্যাসিলিটেটেড ডিফিউশন নামে একটা জিনিস দেখাইছিলাম। ফ্যাসিলিটেটেড ডিফিউশন হবে যখন হচ্ছে এই দিক দিয়ে এন্ট্রি নিবে, ঠিক আছে। এই দিক দিয়ে যদি কেউ যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওটাকে হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন বলা হবে। যাই হোক, মানে আর কি এই প্রোটিনটা ফ্যাসিলিটেটেড ডিফিউশনে হেল্প করে, এটাই বোঝাচ্ছি। আচ্ছা, ভিতরে যে গোলগুলা দিছেন এখানে কয়েকটা দিয়ে দেই। এটা হচ্ছে আপনার কোলেস্টেরল। এটা হচ্ছে আপনার ফসফোলিপিড। বাইলেয়ার না, কারণ হচ্ছে বাইলেয়ার, এই পুরাটাই হচ্ছে বাইলেয়ার। ওকে, বুঝতেছি না কোথায় মার্কিং করবো। ওকে, পাইছি। এই জিনিসটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আর একেবারে উপরে যেটা দেখতেছেন, এইটা শাখান্বিত অবস্থায়, এই জিনিসটা হচ্ছে আপনার, এখানে আগে দেই, লিখে দেই, এইটা হচ্ছে গ্লাইকোলিপিড। ওকে, আর কিছু নাই। ওকে, এরপরে হচ্ছে মুভমেন্ট থ্রু মেমব্রেন। এই জিনিসটাতে আপনারা ভালোই প্যাচ লাগান, ঠিক আছে। হাইপোটনিক, হাইপোটনিক, আইসোটনিক, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আগে দেখেন, পইরেন না কেউ, ঠিক আছে। ধরেন এইখানে একটা আরে বাবারে, পাত্র আঁকতেছি কেন, বেড়ে যাচ্ছে। পাত্র আছে, পাত্রের মাঝখানে একটা পর্দা আছে, এইখানে হচ্ছে আপনার দ্রব বেশি, এইখানে হচ্ছে আপনার পানি বেশি, ঠিক আছে। এটা ধরেন হচ্ছে আউটসাইড সলিউশন, এটাকে আমি ধরলাম হচ্ছে ইনসাইড সলিউশন, ঠিক আছে। এই পার্টটা ভালো করে বুঝেন, এখানে কিন্তু প্যাচ লাগান। আর এই জিনিসটা নিয়ে হচ্ছে আবেগ নিয়ে খেলাধুলা হয় এখানে। সেটা হচ্ছে দেখেন, ইনসাইডে আমার কি বেশি, সলিউশনে ইয়া বেশি, দ্রব বেশি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে জিনিসটা কি হবে চিন্তা করেন তো। এই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে, যেহেতু দ্রব বেশি, সো
সমান করার জন্য বাইরে থেকে পানি ভিতরে ঢুকবে। যখন বাইরে থেকে পানি ভিতরে ঢুকবে সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে বলবো হাইপোটনিক। এইটার ঠিক উল্টাটা হচ্ছে আপনার হাইপারটনিক। যে ধরেন আপনার আউটসাইডে পানি কম আছে, দ্রব বেশি আছে, আর হচ্ছে আপনার ইনসাইডে সামনে একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটার অ্যান্সার করতে গেলে আপনার এটা মাথায় রাখতে হবে। এখান থেকে কোয়েশ্চেনটা করছি, সো এই জিনিসটা ভালো করে বুঝে যান। ঠিক আছে, কেউ 2x এ দিয়ে স্কিপ করে যায় না, এই জিনিসটা অ্যাটলিস্ট বুঝে যায়। সেটা হচ্ছে যে যদি ইনসাইড থেকে আউটসাইডে যাবে এই ক্ষেত্রে পানি, অর্থাৎ যদি, মানে বিষয় হচ্ছে আপনার ধ্রুবটাকে খেয়াল করবেন, ধ্রুব যেদিকে আছে পানি ওইদিকে মুভ করবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে দেখেন ইনসাইড থেকে পানি বাইরে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটাই হচ্ছে আপনার হাইপারটনিক। আর যদি দুই পাশে যখন ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ দুই পাশে যখন দ্রবর পরিমাণ সেম হয়ে যাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে আইসোটনিক। ঠিক আছে, এই যে দেখেন একই কথাই এখানে বলছে, আউটসাইড সলিউশন ইজ মোর ওয়াটারি। আমি এটাই বলছি যে আউটসাইড ইসে যদি পানি বেশি থাকে সেই ক্ষেত্রে পানি এন্ট্রি করবে। ঠিক আছে, বিষয়টা হবে হচ্ছে আপনার পানির রেসপেক্টে, পানির রেসপেক্টে বিষয়টা কাজ করবে। আবার বলতেছি যে পানি যদি বেশি থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এইখানে হাইপোটনিকের ক্ষেত্রে বাইরে পানি যদি বেশি থাকে তাহলে হাইপোটনিকের ক্ষেত্রে পানি ভিতরে ঢুকবে। আর যদি ভিতরে পানি বেশি থাকে এবং বাইরে পানি কম থাকে সেই ক্ষেত্রে পানি ভিতর থেকে বাইরে যাবে। আর যখন সমান হয়ে যাবে সেটা হবে হচ্ছে আইসোটনিক। ঠিক আছে, এরপরে হচ্ছে আসেন সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের বেশি কিছুই নেই, নর্মাল বিষয়। এটা হচ্ছে একটা জেলি লাইক সাবস্টেন্স, অর্থাৎ হচ্ছে যে আপনাদেরকে বলছি যে এই যে আর দেখাতে পারলাম কি, পিছন থেকে দেখাই। এই যে প্রোটোপ্লাস্টের আন্ডারে, প্রোটোপ্লাজমের আন্ডারে নিউক্লিয়াসকে বাদ দিলে বাকি যা থাকে সেটাই হচ্ছে আপনার সাইটোপ্লাজম। আচ্ছা, এটা হচ্ছে জেলি লাইক সাবস্টেন্স, ইনসাইড হচ্ছে সেল, যেটা হচ্ছে অর্গানেলস গুলোকে হোল্ড করবে। ঠিক আছে, সাপোর্ট দিবে সেলুলার অ্যাক্টিভিটিকে, অর্থাৎ সেলুলার যে সমস্ত অ্যাক্টিভিটি হবে আপনার মনে করেন যে প্রো ইয়ার মলিকিউল আদান প্রদান, এই সমস্ত ক্ষেত্রেও হচ্ছে যে হেল্প করবে। এখানে এটা বলা, এই সংজ্ঞা থেকেই আপনার ফাংশনগুলো আসছে। দেখেন যে সাইট অফ মোস্ট মেটাবলিক রিয়াকশন। আচ্ছা, মেটাবলিক মানে কি? মেটাবলিক মানে হচ্ছে বিপাকীয়। তারপর হচ্ছে সেল অর্গানেলকে সাপোর্ট দিবে আর হোল্ড করতেছে ট্রান্সপোর্ট অফ ম্যাটেরিয়ালস, যেটা আমি মাত্রই বললাম যে মলিকিউলস গুলোকে আনা নেওয়ার ক্ষেত্রে সাইটোপ্লাজম হেল্প করবে। অর্থাৎ দেখেন আপনার ধরেন নিউক্লিয়াসে কিছু লাগবে, আপনি মাইটোকন্ড্রিয়া থেকে নিবেন, কেমনে আসবে? এদের সাথে তার ডিরেক্ট কানেকশন নাই। ঠিক আছে, সো সেই ক্ষেত্রেও কি করবে? ওই সাইটোপ্লাজম হয়েই তো আসবে, তাই না? এটা ও হচ্ছে যে শেপ মেনটেন করবে, যেহেতু ও একটা বাউন্ডারি, আর হোক সেটা হচ্ছে যে আপনার জেলি লাইক স্টিল, এটা একটা বাউন্ডারিও তো আছে না? সো এই বাউন্ডারি থাকার কারণে ও হচ্ছে যে শেপও দিবে। এ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল স্টোর করে। দেখেন ডিএনএ থাকে, তাই না? ডিএনএ থাকে নিউক্লিয়াসের ভিতরে। আরো ভালো করে বুঝাই যে সেটা হচ্ছে যে আপনারা যখন ব্যাকটেরিয়া পড়ছিলাম আমি, ঠিক আছে, এখানে একটা রাফ ব্যাকটেরিয়া বলতেছি কারণ হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার করোনার টাইমে আমাদের ক্লাস নিছিল একটা, ঠিক আছে, ওই সময় উনি ব্যাকটেরিয়াকে বারবার ব্যাকটেরিয়া বলে ফেলতেছিল। তো ওই কারণে তখন থেকে ওটা আবার ব্যাকটেরিয়া হয়ে গেছে। তো এর ভিতরে দেখবেন যে ডিএনএ কি মুক্তভাবে থাকে না? তো ডিএনএ যদি মুক্তভাবে থাকে তার মানে এটা সাইটোপ্লাজমে আছে, আর সাইটোপ্লাজমে যদি থাকে তার মানে কি সাইটোপ্লাজম এটাকে স্টোর করতেছে। অ্যান্ড এই অসমোটিক ব্যালেন্সটাকে কন্ট্রোল করার জন্য যে সমস্ত আয়ন্স লাগবে সেই আয়ন্স গুলোকে ও রাখতেছে।
ঠিক আছে, এখন আসেন অসমোটিক ব্যালেন্স কি। অসমোটিক ব্যালেন্স হচ্ছে আপনার অভিস্রবণিক চাপ গেল। এই হচ্ছে সাইটোপ্লাজমের ফাংশন। সাইটোপ্লাজমের ফাংশনটা খুব একটা ইম্পর্টেন্ট না। এরপরে হচ্ছে আপনার ইয়ার ফাংশন অ্যান্ড স্ট্রাকচার হবে। যাই হোক, এটা দিয়ে আজকের লেকচার শেষ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে আপনার একটা টিউব লাইক স্ট্রাকচার। আমি যদি এটা আঁকি, এটাই হচ্ছে আপনার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এই জিনিসটা টিউবের মতো থাকে, ঠিক আছে। আর হচ্ছে যে ইনার সাইড হচ্ছে নিউক্লিয়াসের সাথে কানেক্টেড থাকে। এটা আমি এই কারণে এখানে এই নলটা দিছি আমি। সো এই হচ্ছে নিউক্লিয়াসের সাথেও কানেক্টেড থাকে, আর আউটার সাইড হচ্ছে আপনার সেল মেমব্রেনের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। অ্যান্ড এইখানে যখন রাইবোজোম থাকবে, ঠিক আছে, তখন জিনিসটা কি রাফ দেখতে হবে না। এখন কোথাও যদি দানা থাকে, ঠিক আছে, দানাদার কোনো বস্তু কি রাফ হয়? এই এই হচ্ছে ওর স্ট্রাকচার। অ্যান্ড ফাংশন, ফাংশন পড়ার আগে মাথায় রাখেন, ফাংশন পড়া লাগবে না, আপনি চিত্র দিয়েই বোঝেন। দেখেন এই জিনিসটা কি টিউব লাইক, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে যে কি করতেছে, নিউক্লিয়াস আর সেল মেমব্রেনের মাঝখানে কিন্তু একটা টিউবের মতো কাজ করতেছে, তাই না? তার মানে কি ও ট্রান্সপোর্ট করবে, কিছু একটা ট্রান্সপোর্ট করার জন্যই তো কানেক্টেড। এ হচ্ছে ট্রান্সপোর্টে সহায়তা করবে। তারপরে হচ্ছে আবার দেখেন ও কি করতেছে, ট্রান্সপোর্ট করার সাথে সাথে দেখেন ও কিন্তু একটু ছড়ানো না। ছড়ানো হওয়ার কারণে এ যদি এদিকে চাপ দেয় বা ও যদি এদিকে চাপ দেয়, ঠিক আছে, একটার সাথে লেগে যাচ্ছে না। তার মানে কি ও কি করতেছে, ফ্রেমওয়ার্ক ধরে রাখতেছে, স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক দিচ্ছে একটা সেলকে। অ্যান্ড আরেকটা যে জিনিস করতেছে সেটা হচ্ছে যে, একটা জিনিস মাথায় রাখবেন, রাইবোজোম সামনে পড়াবো। রাইবোজোম থাকবে মানে হচ্ছে ও প্রোটিন সিনথেসিস করবে, ঠিক আছে। সো রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস। তো রাইবোজোম যদি কোথাও থাকে তার মানে সেই জিনিসটাও কি করবে, প্রোটিন সিনথেসিস করবে, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী, অর্থাৎ ইয়ার প্রোটিন সিনথেসিস করবে, ফ্যাট ট্রান্সপোর্ট করবে, প্রোটিন ট্রান্সপোর্ট করবে, আর হচ্ছে যে ফ্রেমওয়ার্ক, স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক দেবে। এখানে লিখে দেই ফ্যাট অ্যান্ড হচ্ছে প্রোটিন। এটা দিলে আবার অনেকে পাবো না, ফ্যাট অ্যান্ড প্রোটিন। এই হচ্ছে কথা। এই হচ্ছে আপনাদের একটা কোশ্চেন এখানে দেওয়া আছে যে হোয়াট উইল হ্যাপেন যদি আপনি একটা অর্গান হয়ে গেছে, জিনিসটা হবে হচ্ছে অর্গান। একটা অর্গানের ভিতরে অর্গানকে যদি আমরা হাইপোটনিক সলিউশনে রাখি আর হচ্ছে হাইপারটনিক সলিউশনে রাখি, তাহলে কি হবে এই জিনিসটা লিখে বা টাইপ করে সেন্ড করে দিবেন আমাকে। আর যদি আজকের লেকচার নিয়ে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে, দেন ফিল ফ্রি টু জাম্প ইন দিস নাম্বার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।